নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কয়েকদিনের মধ্যে রাম মন্দিরের উদ্বোধন। সারা বাংলা ব্যস্ত, সারা ভারত ব্যস্ত, সমস্ত মিডিয়া ব্যস্ত, মানুষের দৃষ্টি সেদিকে, সেই নিয়ে চর্চা আলোচনা। কি হবে, কি হতে পারে 500 বছর বাদে এমন একটা যুগান্তকারী ঘটনা ঘটছে, সেই নিয়ে আমরা সবাই আলোচনা করছি। কিন্তু তার মধ্যে থেকে এমন কিছু কিছু খবর হারিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমে, যেটা নিয়ে কথা বলা দরকার। তাই এলাম বাংলার মনে সেই বিষয়টা নিয়ে কথা বলতে। আচ্ছা, বলতে পারেন ভারতবর্ষের 7 দশকের ইতিহাসে যারা প্রবীণ নাগরিক আছেন, মনে করে দেখার চেষ্টা করুন তো যে ভারতবর্ষের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য সচিবের কাছে একটা চিঠি আসছে তার দফতর থেকে, যে একটি নির্দিষ্ট অভিযোগ এসছে, সেই অভিযোগটা খতিয়ে দেখে যিনি অভিযোগ করেছেন তাকে অন্তত ফিডব্যাকটা জানান এবং যথোপযুক্ত ব্যবস্থা নিন। আমি কার কথা বলছি, কী বিষয় বলছি, একটু খুল্লা বলি। জাস্টিস অমৃতা সিনহা, তাঁর স্বামী প্রতাপচন্দ্র দে, তিনি আইনজীবী, তার বিরুদ্ধে সিআইডি একটি মামলা টানছেন। কি করেছেন? তাকে ডেকে পাঠিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পরপর তাকে ডেকে পাঠিয়েছেন, তার বয়ান রেকর্ড করেছেন এবং তাঁর বয়ান অনুযায়ী সিআইডি তার উপর মানসিক চাপ সৃষ্টি করেছে। কী কারণে চাপ সৃষ্টি করেছে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সবাই জানেন যে জাস্টিস সিনহা যে অবজারভেশনগুলো কলকাতা হাইকোর্টের তার বেঞ্চে বসে দিচ্ছেন, সেটা কোনো একজন ব্যক্তি বিশেষের ভালো লাগছে না। অর্থাৎ খুল্লা এমন কিছু দুর্নীতির মানে মাথাদের দিকে অভিযোগের আঙুল উঠছে, সেই ইনভেস্টিগেশনটাকে ঠিকভাবে চালিত করার ব্যাপারে যে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটা কোনো একজন ব্যক্তি বিশেষের পছন্দ হচ্ছে না। ফলত রাজ্যের পিসিমণিকে দিয়ে এই প্লটটা সাজানো, পিসিমণির দফতরে। তার একটা প্রেক্ষাপট আছে, আমি খুব সুন্দর করে ছোট্ট করে আপনাদের বোঝাবো যারা ঘটনাটা জানেন না। আইনজীবী প্রতাপচন্দ্র দে, তিনি একটি বিধাননগরে, তিনি পেশায় আইনজীবী, ফলে স্বাভাবিকভাবে তার আইনের পশ্চাৎ আছেন, তিনি বিভিন্ন মামলা মোকদ্দমা লড়েন। বিধাননগরে কোনো একজন ভদ্রমহিলার তার সম্পত্তি সংক্রান্ত বিবাদের মামলায় একটি পক্ষের আইনজীবী ছিলেন এই আইনজীবী প্রতাপচন্দ্র দে। এবার তাকে, তিনি যেহেতু আইনজীবী ছিলেন, তিনি বিচারপতি অমৃতা সিনহার প্রভাব বিস্তার করে পুলিশের ওপর চাপ সৃষ্টি করছেন এমন একটা অভিযোগ নিয়ে সরাসরি বিধাননগর দক্ষিণ থানায় সেখানে একটা অভিযোগ দায়ের করা হয় একজন ভদ্রমহিলাকে দিয়ে, এবং পরবর্তীকালে সেই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সিআইডিকে বলে আপনারা তদন্ত করে এর ব্যাপারটা রিপোর্ট দিন। অর্থাৎ কোনো একজন আইনজীবী, তার স্বামীর আইনজীবী, তার স্ত্রী, তিনি মাননীয় বিচারপতি, ফলে তার প্রভাব বিস্তার করে এই মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এমন একটা অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই ভদ্রমহিলা যান এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইডি এই তদন্তভার নেয় এবং সুপ্রিম কোর্ট সিআইডি তদন্ত করার সময় তাকে বারবার ডেকে পাঠানো হয় এবং আইনজীবী প্রতাপচন্দ্র দে বলেন যে আমার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছেন এবং আমার স্ত্রীর ব্যাপারে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আমার কন্যার ব্যাপারে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, কন্যা বিদেশে থাকে, নানানভাবে নানান ধরনের অভিযোগ আনেন। সিআইডি খুল্লা সেটিকে ডিনাই করে, পরিষ্কারভাবে বলে না, এই ধরনের কোনো চাপ সৃষ্টি তার ওপর হয়নি। এই হচ্ছে মূল কথাটা। কিন্তু আমি খালি ভাবার চেষ্টা করছিলাম, আমি বাংলার মানুষের কাছে বলছি, আচ্ছা বলুন তো, মহামান্য রাষ্ট্রপতিকে মুখ্য সচিবকে কখন লিখতে হচ্ছে এমন একটা গুরুতর অভিযোগ নিয়ে, যখন একজন আইনজীবী বলছেন আমার স্ত্রী যেহেতু বিচারপতি, তার অবজারভেশন কারুর ভালো লাগছে না, ফলে স্বাভাবিকভাবে সেইটাকে কেন্দ্র করে আমাকে অন্যায়ভাবে সিআইডি ফাঁসানোর চেষ্টা করছেন অ্যাজ বিকজ আমি একজন মহামান্য বিচারপতির হাজব্যান্ড ঘটনাচক্রে। এইটা নিয়ে অভিযোগটা জানিয়েছেন এবং তার জন্য সরাসরি রাষ্ট্রপতি হস্তক্ষেপ করছেন এবং রাষ্ট্রপতি বলছেন যে আপনি ইমিডিয়েটলি এটা তদন্ত করুন, করে কি ব্যবস্থা নিলেন সেই ব্যবস্থাটা সংশ্লিষ্ট আইনজীবীকে জানাবেন। একজন সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতিকে এমন একটা ব্যাপারে ইন্টারফেয়ার করতে হচ্ছে, এটাই তো বাংলার পক্ষে লজ্জাজনক। কংগ্রেসের শাসন ছিল, ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্লচন্দ্র সেন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। কোনোদিন এই পরিস্থিতি হয়েছেন যে বিচারপতির স্বামীকে পর্যন্ত পুলিশকে বা সিআইডিকে দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? এবং পরিষ্কার খুল্লা তারা সিআইডি অস্বীকার করছেন, কিন্তু বাস্তবটা কী? আমি বলছি এই লজ্জাজনক অধ্যায়টা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যখন ইন্টারফেয়ার করতে হয়,
তখন সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সবথেকে অন্ধকারতম দিন। কেন ভারতের সর্বোচ্চ পর্যায়ের একজন মহামান্য রাষ্ট্রপতি তিনি একজন মুখ্য সচিবকে প্র্যাকটিক্যালি নির্দেশ দিচ্ছেন। চিঠিটা পাঠিয়েছেন দেখুন, কিন্তু প্র্যাকটিক্যালি এটা নির্দেশ, যে ব্যাপারটা দেখুন। তার মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি বুঝেছেন সিচুয়েশনের গ্র্যাভিটিটা কোন এক্সটেন্টে, যেখানে একজন বিচারপতি স্বামীকেও ছাড়ছে না একটা প্রশাসন, একটা সরকার, একটা পুলিশ। কি হয়েছে ঘটনাটা দেখুন। ভাবের ঘরে চুরি করে লাভ নেই, একটা কথা খুব স্পষ্ট বলে নেওয়া দরকার। এই প্লটটার পেছনে আছে জনৈক প্রভাবশালী ভাইপো। এই কথাটা বলার জন্য কোনো 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 বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমি কেন বলছি বলুন তো? তার কারণ যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা কিছু নির্দিষ্ট মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে এই প্লটটাকে সাজানো হয়েছে। এরকম প্লট অনেক সাজানো হয়েছে। ধরুন জাস্টিস রাজশেখর মান্তা, তিনি যখন একটার পর একটা নির্দেশ দিচ্ছেন তাঁকে ফাঁসানোর জন্য, তার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছে, তার কোর্ট রুমের বাইরে অনশনে বসে গেছেন, কিছু আইনজীবী বসিয়ে দেওয়া হয়েছে যে রায়টা আমাদের পক্ষে যাচ্ছে না কেন। আর তারপর সেটা নিয়ে যখন প্রসিডিংস হলো, তার সিসিটিভিগুলো কলকাতা পুলিশ নিল, বিনীত গোয়েলের পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে আজ পর্যন্ত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করলো না। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে যারা বসে পড়েছেন, তা সেটাও টুকরো টুকরো ভিডিওতে ক্যামেরাবন্দি হয়েছে। সেটা দেখার পরও আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে নির্দেশ দেওয়ার নির্দেশ এলো না মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। কেন? একজন অপরাধী প্রশ্রয় পায়, আশ্রয় পায়, লালিত হয়, পালিত হয় যখন আরেকজন অপরাধী শাস্তি নয়। জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে যেসব আইনজীবীরা বসেছিলেন তাদের বিরুদ্ধে যদি নির্দিষ্ট শাস্তির বিধানটা এতদিনে হয়ে যেত, তাহলে এই বিচারপতিদের পিছনে লাগার প্রবণতাটা কমতো। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে কি হয়েছে বলুন? দিনের পর দিন তার সম্বন্ধে কুৎসিত গালিগালাজ, মানে সেগুলোকে গালিগালাজের পর্যায়ে ধরবো, একের পর এক কথা বলা যায়। মহামান্য বিচারপতি তার অবজারভেশন দিয়েছেন। আপনার বিচারপতির অবজারভেশন নিয়ে যদি কোনো অসুবিধা থাকে আপনি ডিভিশন বেঞ্চে যান, কিন্তু সেইটা নিয়ে দিনের পর দিন তাকে অ্যাটাক করে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত এখন বলছেন কমরেড জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আপনি ভাবুন তো, জাস্টিস কৌশিক চন্দ্রর ক্ষেত্রে কি হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মামলা তার শোনার অধিকার নেই বলে এই জাতীয় মন্তব্য করেছেন। 5 লক্ষ টাকা ফাইন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে টুকটুক করে গিয়ে সেই 5 লক্ষ টাকা ফাইন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ পর্যন্ত সেই ফাইন জমা পড়েছে কিনা জানি না, কিন্তু শাস্তির বিরুদ্ধে আর ডিভিশন বেঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারেনি। লজ্জার সেই এপিসোড এখন লুকিয়ে রেখেছেন। আমার কাছে যা খবর, সেই 5 লক্ষ টাকা এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর জমা পড়েনি, অথচ জমা পড়া উচিত ছিল। শাস্তিটা যদি হতো, 5 লক্ষ টাকা যদি ঠিকঠাক জমা পড়তো, তাহলে সেই মেসেজটা যদি বাইরে আসতো, তাহলে এই অপরাধীরা ভয় পেত। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে হলদিয়ার সভা থেকে জনৈক রাজনৈতিক ব্যক্তি যখন মানে উচ্চস্বরে তাকে আক্রমণ করতে শুরু করলেন, সেটা নিয়ে আইনজীবী কৌস্তব বাগচি তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং জুডিশিয়ারিকে আক্রমণ করার বিরুদ্ধে মামলা করেছেন। জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য সেই রায় ইগনোর করেছেন, বলেছেন যে ওই কে কী মন্তব্য করলো তাতে জুডিশিয়ারি কিছু আসে যায় না। আমরা বলছি আসে যায়, কেন জুডিশিয়ারিকে আক্রমণ করার প্রবণতা সেই দিন থেকে আরও বেড়েছে। জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য যদি সেদিনকে এই রায়টা দিতেন যে তার একটা শাস্তির বিধান করতেন, তাহলে আর ওই পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে ওই রাজনৈতিক ব্যক্তি আবার জুডিশিয়ারিকে আক্রমণ করার সাহস এবং শক্তিটা পেত না। আজ জাস্টিস অমৃতা সিনহা আক্রান্ত হওয়ার কথা, তার কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে যারা আক্রমণ করেছেন তাদের শাস্তি হয়নি, জাস্টিস রাজশেখর মান্তাকে যারা আক্রমণ করেছেন তাদের শাস্তি হয়নি আজ পর্যন্ত। সেই শাস্তিটা তো বাঙালি দেখতে চাইছে। আসলে এখানেই হয়েছে সমস্যা। অপরাধীদের আড়াল করা, বিচার করার আড়াল করার প্রক্রিয়াটা প্রশাসন করে, কিন্তু অপরাধীদের আড়াল করার শাস্তিটা কেন এতে হয় না, কোর্টে হয় না, এটাও কিন্তু ভাবার মতো বিষয়। তাই জাস্টিস অমৃতা সিনহার স্বামী এইভাবে আক্রান্ত হচ্ছেন, কতটা লজ্জার বলুন তো আজকে দাঁড়িয়ে। সম্মানীয় ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি শেষ পর্যন্ত একজন মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছেন, এটা নির্দেশ বলেই মানতে হবে। সেই লেভেল থেকে যখন নির্দেশ আসে তখন যে কোনো সরকার প্রশাসনের লজ্জা উচিত। কিন্তু এই সরকারের তো লাজ লজ্জা বলে কিছু নেই। বারবার কোর্টে হারে, বারবার ধাক্কা খায়, তাও এই একই কাণ্ড করে যান। আমি বলছি, আজকের এই প্রতিবেদন পেশ করার সময় বলছি, দক্ষিণ বিধাননগর থানার যিনি ওসি, যিনি এই কেসটার অন্যতম একটা মাঝখানে আছেন, আমি তাকে বলবো কনস্পিরেটর, তাঁকেও সিবিআই তদন্তের আওতায় নিয়ে এসে বিচার করে দেখা দরকার যে কিসের জন্য, কিভাবে তাঁকে সামনে রেখে এই ভদ্রমহিলাকে দিয়ে
পুরো কেসটাকে সাজানো হয়েছে। আমি নির্দিষ্ট একটা তথ্য আপনাদের কাছে পেশ করবো, তার ডকুমেন্ট আমার কাছে আছে। কোনো একজন নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তির, যিনি এফিডেভিট করেন, যিনি নোটারি করেন, তিনি সেই ভদ্রলোকই আবার এই ভদ্রমহিলার এফিডেভিট নোটারি করেছেন। মানে দুজন, একজন আইনজীবী, একজন যিনি নোটারি করেন তিনি। আমরা দেখছিলাম যে সেটা কোর্টের কাগজপত্র, সে কাগজপত্রগুলো আমার হাতে আছে। মানে সংশ্লিষ্ট রাজনৈতিক প্রভাবশালী ভাইপোর কাজটিও যিনি করেন, তিনিও এই ভদ্রমহিলার এই কেসের হলফনামায় তার সিগনেচার রয়েছে, তার স্ট্যাম্প রয়েছে। এখানেই তো পরিষ্কার, এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমি শুধু বাংলার মানুষকে বলবো, বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল, আর সেই বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল বলে এই সব কনস্পিরেসি আজকে বিচারপতিদের স্বামীদের পরিবারে পর্যন্ত ঢুকে যাচ্ছে। মানে আমি যত ভাবছি আর যত দেখছি, খালি বারবার মনে হয় যে জুডিশিয়ারিকে রক্ষা করার দায়িত্ব জুডিশিয়ারিরও নেওয়া দরকার। আজকে জাস্টিস অমৃতা সিনহার স্বামীকে আক্রান্ত হতো না, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে যারা আক্রমণ করেছেন তাঁদের যদি শাস্তি হতো, জাস্টিস অমৃতা সিনহাকে, জাস্টিস রাজশেখর মান্তাকে যারা আক্রমণ করেছেন তাঁদের যদি শাস্তি হতো। জাস্টিস বিন্দাল ছিলেন এই কলকাতা হাইকোর্টে, তাঁর একটা রায় পছন্দ হয়নি। প্রথম পশ্চিমবঙ্গ আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বাইরে প্লেকার্ড নিয়ে তৃণমূলপন্থী কিছু আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ বিচারপতিদের আক্রমণ করো করতে করতে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আইএস, আইপিএস সব কবজায় এনেছি, শুধু বিচারপতিদের কবজায় আনতে পারছি না। বিচারপতিরা আমাদের চুরিগুলোকে এক্সপোজ করে দিচ্ছেন, ফলে হিট দেম। এই প্রসেসের রেজাল্ট হচ্ছে আলটিমেটলি জাস্টিস অমৃতা সিনহাকে এই আক্রমণটা করা, তার হাজব্যান্ডকে এই আক্রমণটা করা। আমি শুধু সিআইডি অফিসারদের বলবো, আমি আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের এক্সপার্টাইজকে শ্রদ্ধা করি। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আজকে সেই কলকাতা পুলিশের একটা বিভাগ, গোয়েন্দা বিভাগ, সেখানকার সিআইডি অফিসার, আপনাদের এক্সপার্টাইজের তো কোনো অভাব নেই, আপনাদের শিক্ষার্থীর তো কোনো অভাব নেই। মুখের ওপর প্রশাসনকে বলতে পারছেন না কেন যে ফলস কেস এভাবে আমরা সাজাবো না? কেন বলতে পারছেন না? বলতে পারছেন না বলবেন না নিজেদের পোস্ট এবং প্রমোশনের জন্য। একটা জায়গা থেকে রেজিস্ট্যান্স হোক না। আমি মাননীয় সিআইডি অফিসারদের বলছি, একটু লজ্জাবোধ আনুন। লোকে দেখলে আপনাদের ঠাট্টা মস্করা করে। জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে যেভাবে মামলাটাকে একটা সাজানোর চেষ্টা করছেন আইনের ফাঁক দিয়ে, সেটা কিন্তু ধরা পড়ে গেছে। আজকে কী লজ্জা বলুন তো, ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি যখন চিঠি দিচ্ছেন বিষয়টাকে দেখার জন্য, এখানেও তো আরেকবার এক্সপোজ হলেন না আপনারা, যে আপনাদের দিয়ে এই স্টোরিটাকে সাজানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, আর সেই ফাঁদটাকে আপনারা ফাঁদে পা দিয়ে আপনারা এই কারবারটা করে যাচ্ছেন দিনের পর দিন। আপনাদের কি কাজ কম পড়েছে? একটু মুখের উপর বলুন না, সরকার প্রশাসনকে বলুন যে স্টোরির মধ্যে যদি কোনো এভিডেন্স না থাকে তাহলে আমরা এটা নিয়ে মুভ করব না। বলতে না পারাটার মধ্যে একটা সিদ্ধারা থাকে, যে সিদ্ধাটা সিআইডি অফিসার আপনারা হারিয়েছেন। আই রিপিট, যে সিদ্ধাটা আপনারা হারিয়েছেন শুধুমাত্র একজন ভদ্রমহিলা এবং তার ভাইপোর এই অনাচারকে ডিফেন্ড করতে গিয়ে। এটা পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত লজ্জা। কোনো সিআইডি অফিসার যদি আমাদের এই প্রতিবেদন শোনেন, কিংবা সিআইডি অফিসারের পরিবারের কেউ যদি অনেকেই আমাদের এই প্রতিবেদন শোনেন, আমি তাদের মারফতে আপনাদের কাছে অনুরোধ করছি, সরে আসুন, পরিষ্কার বলুন যে আমরা এটা করবো না। কী হবে? একটা ট্রান্সফার হবে, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার হবে। যদি দেখেন যে এই যে অভিযোগটা সাজানো হয়েছে, সেই অভিযোগের মধ্যে একটা সাজানো গটাপ গল্প আছে, একটা পরিকল্পিত চক্রান্ত আছে, পরিষ্কারভাবে সেটা লিখে দিন নোটে। আপনাকে না বলতে হবে না, লিখে দিন নোটে যে there is no evidence, this is a false and fake story made for certain intention। এটুকু লিখে দিন না, অসুবিধাটা কোথায়? মাথা উঁচু করে থাকুন। নজরুল ইসলামকে দেখেননি? নজরুল ইসলামের মতো পুলিশ অফিসার তো এই কলকাতা পুলিশে ছিলেন, ওই ভবানী ভবনে বসতেন। আপনারা পাচ্ছেন না কেন? সবাই বিক্রি হয়ে যাবেন না, সবাই বিকিয়ে যাবেন না। বাংলা একটু সিদ্ধারওয়ালা মানুষ খোঁজ করে। আর আপনারা যখন সিআইডি অফিসার, আপনারা যোগ্যতার ভিত্তিতে সিআইডি অফিসার হয়েছেন, কেউ আপনাদের ধরে কয়ে বসিয়ে দেননি। কিন্তু আপনাদের দিয়ে যখন অপরাধ করানোর চেষ্টা হয়, একবার অন্তত রুখে দাঁড়িয়ে মুখের ওপর এই প্রশাসনকে বলুন যে দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন। আর কিছু বলা দরকার নেই, নো বলারও দরকার নেই, ডিনায়াল মুডেও যাওয়া দরকার নেই। সত্যিটাকে লিখে দিন আপনার নোটে, তাহলেও কিছুটা অন্তত আমাদের গর্ব করে বলার সময় থাকবে যে একা নজরুল ইসলাম না, আরও অনেক পুলিশ অফিসার আছেন যারা না কথাটা বলতে শিখেছেন।